আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এবার বাড়ল গণপরিবহনের ভাড়া। সব রুটে প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে 11 পয়সা করে। ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ভাড়া প্রতি কিলোমিটারে দাঁড়িয়েছে 2 টাকা 53 পয়সায়, আর দূরপাল্লার জন্য 2 টাকা 23 পয়সা। আন্তনগরের ভাড়া হবে প্রতি কিলোমিটারে 2 টাকা 43 পয়সা করে। সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সড়ক মন্ত্রী। বলেন, রেল ও লঞ্চের ভাড়া বাড়ছে না এখনই। 1.5 মাসের বেশি সময় ধরে দেশ জুড়ে ফিলিং স্টেশনে চরম ভোগান্তি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, পর্যাপ্ত তেল না পাওয়া এখন প্রতিদিনের চিত্র। সম্প্রতি বাড়ানো হয়েছে সব ধরনের জ্বালানি তেলের দাম। এরপরও চাহিদা অনুযায়ী তেল মিলছে না, তাই ক্ষোভও বাড়ছে। স্টেশন থেকে শুরু করে এবার বাড়ানো হলো গণপরিবহনের ভাড়া। সবশেষ তেলের দাম বাড়ানোর কারণে পরিবহন ভাড়া বাড়ানো হয়েছিল 2022 সালে। তবে পরে তেলের দাম কমলেও সেই ভাড়া আর কমেনি। এর প্রায় 3.5 বছর পর জ্বালানির দাম সমন্বয় করতে ফের বাড়ানো হলো গণপরিবহনের ভাড়া। ফলে জ্বালানি তেলের দাম বাড়ার চাপ শুরু হলো জনগণের উপরেই। আমার আয়ের সাথে এটা সঙ্গতিপূর্ণ হলো কিনা এগুলো তো আসলে হয় না, বাংলাদেশে এগুলো হয় না। আসলে তো হুটার সিদ্ধান্ত চাপাই দেয়। একে তো হচ্ছে তেলের মনে করেন যে ঘাটতি, তেল সরবরাহ নাই, বাস ভাড়া বাড়াটা যুক্তিসঙ্গত কথা না। সংযোগ যোগাযোগ রেখে করাটা উচিত, যেটা মানে বিগত অনেক বছরে হয় নাই। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ডিজেল চালিত পরিবহন ভাড়া কিলোমিটারে 11 পয়সা বেড়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে হয়েছে 2 টাকা 53 পয়সা, বাড়ল 4.4%। দূরপাল্লায় প্রতি কিলোমিটার ভাড়া দাঁড়িয়েছে 2 টাকা 23 পয়সায়, আর আন্তনগরে 2 টাকা 43 পয়সায়। সবার সাথে মিটিং করে যারা এই সেক্টরে যুক্ত 11 পয়সা পার কিলোমিটার বাড়া না সমন্বয় বলবো আমি সবসময়ের জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিবালয় সংবাদ সম্মেলনে সড়ক মন্ত্রী বলেন, বাস মালিকদের 22 পয়সা ভাড়ার প্রস্তাবের বিপরীতে দর কষাকষি করে এই ভাড়া নির্ধারণ করা হয়েছে। তেলের দাম কমলে ভাড়া কমানো হবে। এটা আগেও ছিল, তেলের দাম বাড়লে কিভাবে সমন্বয় হবে, তেলের দাম কমলে কিভাবে সমন্বয় হবে। এবং আপনাদের এও জানিয়ে রাখি যে এই সমন্বয়টা শুধু এবার বৃদ্ধির ক্ষেত্রে না, তেলের দাম পুনরায় কমলে আবার এই একই প্রক্রিয়ায় ভাড়া কমবে। তেলের দাম বাড়া কমানোর সাথে সমন্বয়টা কি হবে, একটা প্রজ্ঞাপন জারি করে বিআরটিএ ওই ফর্মুলা অনুসারে ভাড়া নির্ধারণ করে দেবে। সড়কে বাড়লেও এখনই ভাড়া বাড়ছে না রেল ও নৌপথে। দ্রুতই নির্ধারণ করা হবে শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ভাড়া। সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ার 1 সপ্তাহ পর বাড়ল গণপরিবহনের ভাড়া। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে ভাড়া বাড়ানো হয়েছে তা যৌক্তিক। তবে গণপরিবহনের কর্তা ব্যক্তিরা যাতে এই ভাড়াকে অযৌক্তিকভাবে সাধারণ মানুষের উপর চাপিয়ে না দেয় তা দেখার জন্য সরকারের তদারকি অব্যাহত রাখার তাগিদ সাধারণের। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। জ্বালানি ঘাটতি এবং ব্যাংক ঋণের উচ্চ সুদহার সহ অভ্যন্তরীণ নানা সংকটে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন দেশের বিনিয়োগকারীরা। বৃহস্পতিবার বেসরকারি উন্নয়ন সংস্থা PRI এর ইকোনমিক আউটলুক প্রকাশ অনুষ্ঠানে ব্যবসায়ীরা বলেন, বিনিয়োগে আস্থা ফেরাতে ব্যবসায়ী ও সরকারের মধ্যে দূরত্ব কমানো জরুরি। PRI বলছে, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে 3% দাঁড়িয়েছে, যা কোভিড পরবর্তী সময়ে সর্বনিম্ন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, এলডিসি উত্তরণের চাপ এবং মার্কিন শুল্ক নীতির অনিশ্চয়তা, এই 3 ধাক্কায় বড় ধরনের ঝুঁকির মুখে দেশের অর্থনীতি। এর সাথে যোগ হয়েছে জ্বালানি তেলের সরবরাহ ঘাটতি ও মূল্যবৃদ্ধি, যা বিঘ্ন ঘটাচ্ছে উৎপাদন ও রপ্তানিতে। এমন বাস্তবতায় দেশের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে এডিবি, বিশ্বব্যাংক সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। একই পূর্বাভাস উঠে এসেছে PRI এর মাসিক অর্থনৈতিক প্রতিবেদনেও। সংস্থাটির হিসেবে চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি কমে 3% দাঁড়িয়েছে, যা কোভিড পরবর্তী সময়ে সর্বনিম্ন। We need cautious macroeconomic management. We need fiscal prudence. We need monetary prudence. PRI বলছে, শিল্প খাতের প্রবৃদ্ধি কমেছে সবচেয়ে বেশি, যার অন্যতম কারণ দুর্বল রপ্তানি চাহিদা, মার্কিন শুল্ক ও জ্বালানি সংকট। এমন বাস্তবতায় উদ্যোক্তারা নতুন বিনিয়োগে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে দাবি ব্যবসায়ী নেতাদের। গ্যাস পাবে কিনা, সে তার ইলেকট্রিসিটি পাবে কিনা, এইটা জিনিসটা নিয়ে তার কাছে যথেষ্ট দ্বন্দ্ব কাজ করে। ব্যবসায়ীদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব এখনো কাজ করছে। এখানে সরকার ব্যবসা
বাণিজ্য বা ব্যবসায়ী বা ইনভেস্টার্স শুড ওয়ার্ক টুগেদার। অর্থনৈতিক সংকট সমাধানে সরকারকে সময় দেওয়ার পক্ষে বিশ্লেষকরা, তবে তারা বলছেন সংস্কার এগিয়ে নিতে সরকারকে আরও আন্তরিক হতে হবে। National economic imperatives, these economic reforms, these are very fundamental and absolutely essential in the current state of affairs. যে সংস্কারের কথাটা বলা হচ্ছে, মনে করা হচ্ছে যেন যেটা আইএমএফ বলছে তাই করছে, আসলে না, কিন্তু এটা আমার নিজের প্রয়োজনে। এছাড়া জ্বালানি সংকট মোকাবেলায় সরকারকে আরও বাস্তবমুখী পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। চলমান জ্বালানি সংকট মোকাবিলায় তেলের বিকল্প হিসেবে বিদ্যুৎ চালিত যানবাহন বা ইভি এখন সময়ের দাবি। পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী হওয়ায় বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে এই প্রযুক্তি। এই প্রেক্ষাপটে ইভির ব্যবহার বাড়াতে ও বাজারের সম্ভাবনা যাচাইয়ে রাজধানীর আইসিসিবিতে শুরু হয়েছে 19তম ঢাকা অটো সিরিজ 2026। S07 চীনের স্বনামধন্য প্রতিষ্ঠান চাংগানের ডিপল ব্র্যান্ডের বিদ্যুৎ চালিত গাড়ি। 5 সিটের গাড়িটি ফুল চার্জ হতে সময় লাগে মাত্র 35 মিনিট। একবার চার্জে চলে 485 কিলোমিটার। এতে মোট খরচ পড়ে মাত্র 1000 টাকা, যেখানে ডিজেল কিংবা অকটেনে এই দূরত্ব যেতে গড়ে লাগবে 40 থেকে 45 লিটার তেল, যাতে খরচ পড়ে 5000 টাকারও বেশি। ইভি গাড়িটার কোনো কিন্তু আপনার মেনটেনেন্স নেই। আপনার অন্য গাড়িতে কিন্তু আপনার 3 মাস পর বা 5 মাস পর যে মোবিল চেঞ্জ করতে হবে, পিরিয়ডিক যে মেনটেনেন্স সেটা কিন্তু নাই। পরিবেশ বান্ধব ও জ্বালানি সাশ্রয়ী হওয়ায় বিশ্বব্যাপী জনপ্রিয়তা বাড়ছে বিদ্যুৎ চালিত গাড়ি বা ইভি। হিসেব বলছে 2024 সালে বৈশ্বিক ইভি বাজারের আকার ছিল $1.32 ট্রিলিয়ন। 2030 সাল নাগাদ যা $6.5 ট্রিলিয়ন পৌঁছাতে পারে। বাংলাদেশেও এর ব্যবহার বাড়ছে, তবে তা এখনো আশানুরূপ নয়। অপর্যাপ্ত চার্জিং স্টেশন, আমদানি শুল্ক ও ব্যাটারির সীমিত রেঞ্জ সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা সব হাইওয়েগুলোতে এখন চার্জিং স্টেশন বসাচ্ছি। ইভি ইজ দ্য ফিউচার, আর কিছু না। কারণ দেখা গেছে যে আপনি নির্ঝঞ্ঝাটভাবে আপনি এটা মেইনটেনেন্স খুবই কম। রাজধানীর আইসিসিবিতে শুরু হওয়া অটোমোবাইল খাতের সবচেয়ে বড় প্রদর্শনীতে অংশ নিয়েছে বিশ্বের 10টি দেশে 70টি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। প্রদর্শনী উদ্বোধন করে শিল্প সচিব বলেন, জ্বালানি তেলের দাম কমাতে সোলার প্যানেল ব্যবহারের পাশাপাশি ইভির ব্যবহার বাড়াতে নীতি সহায়তা দেবে সরকার। আমরা পলিসি সাপোর্ট দেব, আর প্রাইভেট সেক্টরের কাজ হচ্ছে সেই পলিসি সাপোর্টটা নিয়ে ডেভেলপমেন্টে কন্ট্রিবিউট করা। 19তম ঢাকা অটো সিরিজ অফ এক্সিবিশনে একই সাথে অনুষ্ঠিত হচ্ছে মোটর শো, বাইক শো, পার্টস শো, কমার্শিয়াল অটোমোটিভ শো ও ইলেকট্রনিক ভেহিকল এক্সপো। সকাল 10টা থেকে শুরু হয়ে সন্ধ্যা 7টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে 25 এপ্রিল পর্যন্ত। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে থাকা 6টি বন্ধ পাটকল 6 মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে অংশীজনদের সাথে বৈঠক শেষে এই কথা জানিয়েছেন বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মন্ত্রী জানান, পর্যায়ক্রমে বন্ধ বাকি পাটকলগুলো চালু কিংবা ইজারা দেয়া হবে। এতে বিনিয়োগ ও রপ্তানি বাড়বে, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। এ সময় উদ্যোক্তা ও অংশীজনদের বিদ্যমান বাধা দূর করতে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেন তিনি। বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ও বিটিএমসির ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন। 6টি মিল আমরা আশা করছি এই বছরের মধ্যেই, এই ডিসেম্বরের মধ্যেই আমরা প্রাইভেট সেক্টরের কাছে হস্তান্তর করতে পারবো। এবং প্রতিটিতেই আমাদের প্রত্যাশা হচ্ছে, প্রত্যাশা শুধু না, প্রজেকশন যেটার উপরে আমরা দিচ্ছি, প্রত্যেকটাতেই 1000-এর বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে, নতুন বিনিয়োগ আসবে। 200 কোটি থেকে 500 কোটি টাকা পর্যন্ত মিল ভেদে আমাদের কাছে বিনিয়োগের এস্টিমেট করা আছে, প্রজেকশন আছে। দেশের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতে বড় ধরনের সংস্কার ও সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সরকার। এমনটি জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী রাশেদুজ্জামান মিল্লাত। চলতি বছরের শেষ নাগাদ 3য় টার্মিনাল চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া আগামী 2-3 মাসের মধ্যে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে বলেও জানান প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। আমরা 3rd টার্মিনাল ওপেন করব। আমাদের 2-3 মাস পরে আমরা কক্সবাজার
এয়ারপোর্টকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঘোষণা করে সেখানে আমরা চিন্তা করেছি মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে ওপেন করাবো। সেটা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে বিমান আর লস করবে না, বিমান প্রফিটেবল থাকবে এবং এটা প্রফিটেবল করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। না দিলে আমাদেরকে জবাবদিহি করতে হবে তা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। দর্শক, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।